নমস্কার। বিক্রম ভিলা রহস্যের পরবর্তী অংশ শোনাচ্ছি। জুতোর বাক্সের ভেতরে তাকের ওপর সারি সারি জুতো সাজানো। স্নিগ্ধা তার ভেতর থেকে ব্যস্ত হয়ে একজোড়া জুতো বের করে অবাক বিস্ময়ে দেখছে। সে ভাবতে লাগলো, এ তো সেই কালো জুতোটার মতো। একদিন সন্ধ্যের পর মন্দির থেকে ফেরার সময় কেউ একজন আমার সামনে ডান পায়ের একটা কালো জুতো ফেলেছিল। জুতোটা আমি বাথরুমে রেখেছিলাম। কিছুক্ষণ পর জুতোটা নিখোঁজ হয়ে গিয়েছিল। এই জুতোটা তো হুবহু সেই জুতোটার মতো না হলেও প্রায় একই রকম দেখতে, সাইজটাও একই। এই জুতোটা নিশ্চয়ই এই বাড়ির কোনো সদস্যের। কার জুতো জানতে হবে। তন্ময় বা মৃন্ময় বা হরিকাকার পায়ের জুতো এটা নয়, অন্য কোনো পুরুষের। তবে নিশ্চয়ই বাবা কাকুর মধ্যে কারোর জুতো। বুঝলাম আগের জুতোটা বাবা নয়তো কাকুর, আর সেটা ঝোপে পড়েছিল। তবে সেটা আমার সামনে কে বা কেন ফেলেছিল? কিছুক্ষণ পর জুতোটা নিখোঁজই বা হয়ে গিয়েছিল কেন? বাইরে হরিপদর গলা শোনা গেল, কই মা, কোথায় গেলে? স্নিগ্ধা তাড়াতাড়ি জুতো জোড়া জায়গা মতো রেখে বাইরে এলো। হরিপদ বলল, খাওয়ার ঘরের দেওয়ালের পাশে একটা বড় হাঁড়ি আছে, সেটা দাও তো মা, আমি হাঁড়িটা নিতে ভুলে গিয়েছিলাম। স্নিগ্ধা হাঁড়িটা এনে হরিপদর হাতে দিয়ে বলল, এটি দিয়ে কি করবে হরি কাকা? মাছ ধরে রাখবো, চলো মা। স্নিগ্ধা হঠাৎ মৃন্ময়ের কথা মনে পড়ল। ও ঠিক আছে তো, তুমি পুকুরে গিয়ে মাছ ধরতে থাকো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে স্নিগ্ধা দৌড়ে পড়ি মরি করে দোতলায় উঠে মৃন্ময়ের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর দরজায় থাবা দিতে দিতে বলল, মৃন্ময়, দরজা খোলো ভাই। স্নিগ্ধা হাঁপাচ্ছে। মৃন্ময় দরজা খুলে হেসে বলল, আমি মরিনি বৌদি। বালাই ষাট, তুমি মরবে কেন? 1000 বছর বেঁচে থাকো। অতদিন কেউ বাঁচে না বৌদি, তুমি বাঁচবে। মিথ্যে আশ্বাস দিতে নেই। আমি মনে প্রাণে চাই তুমি সুস্থভাবে 1000 বছর বাঁচো। আমি হরিকাকার মাছ ধরা দেখতে যাচ্ছি, তুমি যাবে ভাই? না বৌদি, আমার ঘুম পাচ্ছে। এই বলে মৃন্ময় দরজা বন্ধ করল। মৃন্ময় এখনো ঠিক আছে দেখে স্নিগ্ধা স্বস্তি পেল। সে ভাবল, এবারে পল্লবীর মা খাবারে বোধহয় বিষ মেশায়নি, আমি মিথ্যেই তাকে সন্দেহ করছি। স্নিগ্ধা দোতলা থেকে নেমে বাড়ির পিছন দিকে পুকুর পাড়ে গেল। হিমেল হাওয়া বইছে। সে ভালো করে চাদরটা গায়ে জড়িয়ে নিল। হরিপদ পুকুরে জাল ফেলে উপরের দিকে জাল টানছে। সে জাল উপরে ওঠালো। ছোট মাঝারি সাইজের মাছের সাথে বড় একটা রুই মাছ তার জালে বাঁধল। রুই মাছটা জাল থেকে বের করতে করতে হরিপদ বলল, কত বড় রুই মাছ দেখেছো মা? স্নিগ্ধা অন্যমনস্ক হয়ে বলল, হ্যাঁ হরি কাকা। স্নিগ্ধার মাছ বা মাছ ধরা দেখার দিকে মন নেই। তার মন ঘুরে বেড়াচ্ছে নানা দিকে। কিভাবে সে অশরীরী আত্মাগুলোকে এ বাড়ি থেকে বের করবে? বাবা কাকা বেঁচে আছে তো? নিখোঁজ জুতো কে সরালো? তার এসব চিন্তার শেষ নেই। হঠাৎ তার মনে হলো, কিঙ্করকে তো ফোন করা হলো না, ফোনটাও ঘরে রয়েছে। স্নিগ্ধা হরিপদকে বলল, হরি কাকা, আজকে আর মাছ মারতে হবে না, বেশ কয়টা তো মারলে, এতেই হয়ে যাবে। সারাদিন নানা কাজে থাকি মা, আজ যখন মাছ ধরতে নেমেছি তখন একটু বেশিই মেরে রাখি, ফ্রিজে রেখে দিও।
স্নিগ্ধা এবার মনে হলো মমতা দেবী হয়তো পিঠেতে এমন কোনো বিষ মিশিয়েছেন যেটা খেলে দেরিতে কাজ করবে। স্নিগ্ধার মনটা ছটফট করছে। সে বলল, হরি কাকা, আমার খুব শীত করছে, আমি বাড়ির ভেতরে যাচ্ছি। ঠিক আছে, যাও মা। স্নিগ্ধা বাড়ি এসে দোতলায় উঠে আগে মৃন্ময়ের ঘরের সামনে গিয়ে দরজায় টোকা মারল। বেশ কয়েকবার টোকা মারার পর মৃন্ময় মুখ বাড়িয়ে বলল, আবার কি হলো বৌদি? তুমি ঠিক আছো তো? আছি বাবা, আছি। এর চেয়ে বেশি পিঠে খেতে পারি আমি। বিশ্বাস না হয় কণিকার কাছে শুনে দেখো। এই বলে মৃন্ময় আবার দরজা বন্ধ করল। স্নিগ্ধার কান্না পেল। এরা সব সময় দরজা বন্ধ করে থাকে, এদের সাথে দুটো মনের কথা খুলেও বলার জো নেই। স্নিগ্ধা ভাবল, মৃন্ময়ের কাছে আর শুনবো না, যা হয় হবে। স্নিগ্ধা ঘরে এসে কিঙ্করকে ফোন করলো। কিঙ্কর ফোনটা ধরে বলল, বলো বড় বৌদি, তান্ত্রিকের খবর পেয়েছো? না, যাদের যাদের কাছে শুনেছি তারা কেউ এই তান্ত্রিকের চেয়ে বড় তান্ত্রিকের খোঁজ দিতে পারল না। এর কাছেই দূর দূরান্ত থেকে লোক আসে। এই তান্ত্রিক হরিকাকার সাথে হাত মিলিয়েছে মনে হচ্ছে। আত্মারাও এই বাড়ি থেকে যাচ্ছে না। তবে কি এই বাড়ির মানুষগুলোর মুক্তি নেই ভাই? জানি না বড় বৌদি, আমি কয়েকজনকে অন্য কোনো তান্ত্রিকের খোঁজ নিতে বলেছি, দেখি তারা কোনো বড় তান্ত্রিকের খোঁজ দিতে পারে কি না। ঠিক আছে ভাই, খোঁজ নাও, যা করার তাড়াতাড়ি করতে হবে। তোমার তো আবার পড়াশোনা, মাঠে ঘাটে কাজ আছে। কাজের ক্ষতি করে কিছু করো না, অবসরে করো। রাখছি। এই বলে স্নিগ্ধা ফোনটা কেটে দিল। হরিপদ মাছ মেরে এনে মাছের হাঁড়িটা রান্নাঘরে রাখলো। এবার সে একটা বড় প্লাস্টিক পেতে তার ওপর বটির সামনের অংশটা রেখে মাছ কাটতে লাগলো। স্নিগ্ধা নিচের তলায় নেমে রান্নাঘরে ঢুকলো। সে হরিপদকে মাছ কাটতে দেখে বলল, হরি কাকা, তুমি সরো, আমি মাছ কাটছি। না মা, তোমার হাত কেটে যাবে, শেষে আরেক জ্বালা হবে। তুমি কি ভাবছো আমি মাছ কাটতে পারি না? পারো না সে কথা কখন বললাম? এত বড় মাছ তুমি ঠিক মতো ধরে কাটতে পারবে না মা। তা ঠিক। হরিপদ মাছ কাটছে। মাছের রক্ত প্লাস্টিকে পড়ছে। স্নিগ্ধা সেটা দেখছে। সে ভাবছে, এই ঘরে যে রক্তটা দেখেছিলাম সেটা কি মাছের রক্ত? মোটেও না, রক্তটা তো এখান থেকে মেঝের ওপর দিয়ে খাবার ঘর পেরিয়ে কণিকার ঘরের দরজার তলা দিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। মাছের গায়ে অত রক্ত তো থাকে না। কণিকার ঘরেই ওই রক্তের কারণ হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু কণিকা তো ঘর থেকে বেরোই না, সব সময় ঘরেতে বসে থাকে। ওর ঘরে তো ঢোকার কোনো উপায়ই নেই, ভালো করে কিছু দেখারও সুযোগ নেই। রক্তচোষাটাও এই বাড়িতেই আছে। সে কখন কার রক্ত খাবে কে জানে। ভয়ে স্নিগ্ধার গায়ের লোম খাড়া হয়ে গেল। হরিপদ বলল, কিছু ভাবছো মা? না, সেরকম কিছু না। মনে কোনো প্রশ্ন থাকলে আমায় বলে ফেলো। স্নিগ্ধা মনে মনে বলল, মনে আমার হাজার প্রশ্ন, কিন্তু তোমাকে বলা যাবে না, তাহলে তুমি সতর্ক হয়ে যাবে, আর তোমার সাথে যারা আছে তারাও সতর্ক হবে। মা, তুমি আজ রুই মাছের কালিয়া করো। আমি তো বেশিরভাগই সিদ্ধ ভাত খাই, আজ তোমার হাতের রান্না খাবো। স্নিগ্ধা হরিপদর কথা শুনে ভয় পেয়ে গেল। সে মনে মনে বলল, তুমি সেদিন আমাকে চা বানাতে বলে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলে। তোমার সে পরিকল্পনা পূর্ণ হয়নি, তাই আজ আবার আমাকে রান্না করতে বলে তোমার সেই মনোবাঞ্ছা পূর্ণ করতে চাও। সে এবার স্পষ্ট স্বরে বলল,
আমি মাছের কালিয়া রান্না করতে পারি না হরি কাকা। তাহলে যা পারো তাই করো। আমার শরীরটা ভালো নেই। হরিপদ বিচলিত হয়ে বলল, কি হয়েছে মা? বড় খোকাকে সাথে করে নিয়ে ডাক্তার দেখিয়ে এসো। স্নিগ্ধা কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে দোতলায় গেল। দুপুর 2:30 বাজে। তন্ময় খেতে এসেছে। তন্ময় ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাওয়ার জন্য হলঘরে এলো। স্নিগ্ধা দেখল আশেপাশে কোথাও হরি কাকা নেই। সে তন্ময়কে ছোট জুতোর বাক্সের কাছে নিয়ে গেল। এবার বাক্সটা খুলে একজোড়া জুতো বের করে বলল, এই জুতোটা কার গো? আমার বাবার। কেন? স্নিগ্ধা জুতো জোড়া জায়গায় রাখতে রাখতে বলল, এমনি জিজ্ঞাসা করছিলাম। ও ঠিক আছে, আমি আসছি। এই বলে তন্ময় বেরিয়ে গেল। স্নিগ্ধা হলঘরের সোফার ওপর বসে ভাবতে লাগলো, এই জুতো জোড়া আর আগের সামনে পড়া এক পায়ের জুতোটা খুব সম্ভবত একই ব্যক্তির। তার মানে জুতোটা আমার শ্বশুর মশাইয়ের। শ্বশুর মশাইয়ের সাথে কি কিছু ঘটেছে, যার জন্য কেউ জুতোটা আমার সামনে ফেলেছে, যাতে আমি জুতোর মালিকের খোঁজ নিয়ে তার ব্যাপারে ভাবি, তার খোঁজ করি। অজানা আশঙ্কায় স্নিগ্ধার গায়ে কাঁটা দিয়ে উঠল। সন্ধ্যা হয়ে আসছে। মনের মধ্যে শত প্রশ্নের ঝড় নিয়ে স্নিগ্ধা বাড়ির সামনের গেট থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। একটু পরেই আঁধারেরা জেগে উঠবে। আঁধারকেই স্বাগত জানাতে যেন প্রকৃতি উৎকণ্ঠা হয়ে চেয়ে আছে। চারিদিকে নেই শহরের যানজটের হর্ন কিংবা মানুষের কোলাহল। দূরে কয়েকজন রাখাল গরু ছাগল নিয়ে ক্ষীণ পদে বাড়ির দিকে ফিরে আসছে। মাঠের থেকে কৃষক রিক্ত হস্তে বাড়ির দিকে ফিরছে। গাছে গাছে কাক শালিক নানা রকম পাখি ডাকছে। কয়েকজন কাঠকুড়ানি গাছের ডাল বোঝা মাথে নিয়ে শ্রান্ত দিনের শেষে বাড়ি ফিরছে। স্নিগ্ধা তাদের দিকে তাকিয়ে দেখছে। তারাও স্নিগ্ধার দিকে তাকিয়ে নিজেরা কিছু বলতে বলতে যাচ্ছে। স্নিগ্ধার মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। বিষণ্ণতা তাকে ঘিরে ধরেছে। সে বাড়ি ফিরে এসে বারান্দায় বসল। হরিপদ পুজো দিতে বেরিয়ে গেল। স্নিগ্ধাও টর্চ নিয়ে বারান্দা থেকে নেমে মন্দিরের দিকে যাচ্ছে। দূরে হরিপদকে দেখা যাচ্ছে। সে টর্চ মারতে মারতে এগিয়ে যাচ্ছে। স্নিগ্ধা টর্চ জ্বালাচ্ছে না। হরিপদ মন্দিরে ঢুকল। স্নিগ্ধা গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। বুট পরা লোকটা এলো না। হরিপদ পুজো দিয়ে মন্দিরের লাইট নিভিয়ে বাড়ির দিকে চলে গেল। স্নিগ্ধা আড়াল থেকে বেরিয়ে মন্দিরের সিঁড়ির ওপর গিয়ে বসল। এখন তার কোনো ভয় লাগছে না। সে নানান কথা ভাবছে। হঠাৎ সে বুট পরা জুতো পরে হাঁটার আওয়াজ শুনতে পেল। সে তাড়াতাড়ি সিঁড়ির ওপর দিয়ে বাঁদিকের নারী মূর্তির পাশে লাফিয়ে পড়ে নারী মূর্তির পিছনে লুকিয়ে পড়ল। সাপ টাপের কথা তার মাথাতেই আসলো না। বুট পরা লোকটা সিঁড়ির কাছে এসে এদিক ওদিক উঁকি মেরে মন্দিরের বারান্দায় উঠল। তারপর কালী মূর্তি থাকা ঘরটিতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। স্নিগ্ধা নারী মূর্তির পিছন থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে মন্দিরের বারান্দায় উঠল। ভেতরে আলো জ্বলছে। কাঠের দরজার নিচ দিয়ে ঘরের ভেতরে সামান্য আলো দেখা যাচ্ছে। স্নিগ্ধা দরজায় কান পাতল। কোনো জিনিসের হালকা একটু আওয়াজ হলো। তারপর সব চুপচাপ। স্নিগ্ধা দরজা খোলা কিনা সেটা দেখার জন্য দরজায় হালকা চাপ দিল। দরজাটা খুলল না। সে একটু ভাবল। তারপর ঘরের দরজার বাইরে দিয়ে ছিটকিনি টেনে দিল।
বেশ কিছুক্ষণ কেটে গেছে, লোকটার কোনো সাড়া নেই। এবার একটু হালকা আওয়াজ হয়ে থেমে গেল। একটু পরে দরজা টানার শব্দ হতে লাগলো। ভেতরে থাকা বুট পরা লোকটা দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু দরজাটা খুলছে না। এবার আর কোনো শব্দ হচ্ছে না। কিছুক্ষণ পর স্নিগ্ধা দেখল বাড়ির দিক থেকে টর্চের আলো জ্বালাতে জ্বালাতে কেউ মন্দিরের দিকে জোর গতিতে আসছে। স্নিগ্ধা তাড়াতাড়ি পাশের শিব মূর্তি থাকা ঘরটিতে ছিটকিনি খুলে ঘরে ঢুকে দরজাটা আবজে দিল। এবার সে দরজাটা সামান্য ফাঁক করে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করছে। অন্ধকারে যদিও ভালো করে দেখা যাচ্ছে না। হরিপদ হন্তদন্ত হয়ে মন্দিরের বারান্দায় উঠল। এবার সে বাইরে দিয়ে দরজার ছিটকিনি খুলে বলল, বাইরে দিয়ে এমনি হয়তো কোনোভাবে ছিটকিনিটা আটকে গেছে। স্নিগ্ধা মুখটা ভেতর দিকে হালকা করে ঢুকিয়ে নিল। স্নিগ্ধার কানে অতি ক্ষীণভাবে কথার আওয়াজ আসলো, সঙ্গে জোর একটা শব্দ হলো। সে বুঝতে পারল বুট পরা লোকটা কিছু বলল, কিন্তু কি বলল সে কথা সে শুনতে পেল না। গলার আওয়াজটাও তার পরিচিত কিনা সেটাও সে বুঝতে পারল না। নিশ্চয়ই রঞ্জিত বাবুর গলা, তাকে তো সে চেনে না, তাহলে তার গলা চিনবে কি করে? বুট পরা লোকটা চারপাশ ভালো করে টর্চ মেরে দেখল, তারপর গট গট করে হেঁটে মন্দিরের পিছন দিকে চলে গেল। হরিপদ বাড়ির দিকে যাচ্ছে। স্নিগ্ধা বুঝতে পারল হরিকাকাকে এই বুট পরা লোকটাই ফোন করে আসতে বলেছে, তবেই সে এখানে ছুটে এসে দরজা খুলেছে। হরিকাকার ফোনে তাহলে এদের সাথেই কথা বলে। এই লোকটি হয়তো হরিকাকাকে ফোনটি দিয়েছে, যাতে তাদের সাথে সে যোগাযোগ করে এই বাড়ির খবর দিতে পারে। স্নিগ্ধা এবার মন্দির থেকে বেরোলো। সে মন্দিরের পিছন দিকে গেল। পিছনটা বেশ অন্ধকার, পথের দুধারে গাছপালা ঝোপ জঙ্গলে আঁটা। সে বুট পরা লোকটিকে দেখতে না পেয়ে ফিরে এসে মন্দিরের কালী মূর্তি থাকা ঘরটিতে ঢুকে দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়ে লাইটটা জ্বালালো। সে ভাবল বুট পরা লোকটা হরিপদর সাথে দেখা না করে এখানে আজ একা কি করতে এসেছিল? লোকটি কি এখানে কিছু লুকিয়ে রেখেছে? স্নিগ্ধা ঘরটির সব জায়গা ভালো করে দেখতে লাগলো। কালী মূর্তির সামনে পিছনে থালা ঘটি বাটি যা কিছু আছে সব কিছু উঁচু করে দেখেও কিচ্ছু না পেয়ে সে হতাশ হয়ে কালী মূর্তির সামনে ধপাস করে বসে পড়ল। স্নিগ্ধা কালী মূর্তির দিকে তাকিয়ে বলল, পথ দেখাও মা। বুট পরা লোকটা কাদের খাওয়া বন্ধের কথা বলেছিল আমি তা জানি না। সত্যি যদি কাউকে ওরা বন্দি করে রেখে থাকে তাহলে আমি যেন তাদের মুক্ত করতে পারি। স্নিগ্ধার দু চোখ জল ভরে গেল। সে নিচু হয়ে মেঝেতে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। হালকা শব্দ তার কানে এলো। সে মুখটা তুলে কান খাড়া করল। শব্দ আর শুনতে পাচ্ছে না। সে মেঝেতে কান পাতল, কোনো শব্দই নেই। শব্দটা কোন দিক দিয়ে এলো সে বুঝতে পারল না। সে ভাবল বুট পরা লোকটা বা হরিকাকা ফিরে আসছে না তো। সে তাড়াতাড়ি দরজার ছিটকিনি খুলে লাইট নিভিয়ে দিল। তারপর দরজাটা সামান্য ফাঁক করে মুখ বাড়িয়ে বারান্দায় কাউকে দেখতে না পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ভয়ে তার বুক ঢিপঢিপ করছে। সে বাইরে দিয়ে দরজার ছিটকিনিটা লাগিয়ে দিল। এবার সাবধানে পা ফেলে ফেলে সিঁড়ি দিয়ে নামল। মন্দিরের পিছনে কি কেউ আছে? সে সাহস করে পিছন দিকে গেল। ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। সে সাহস করে টর্চ মেরে গাছপালা ঝোপ জঙ্গলের মধ্যে দেখতে লাগলো। চারদিকটাই দেখছে, না কেউ নেই।
কিছু একটা ডেকে উঠল। সে ভয় পেয়ে সেখান থেকে সরে বাড়িতে চলে এলো। স্নিগ্ধা খাওয়ার ঘরে ঢুকে ফ্লাক্স থেকে 1 কাপ চা ঢেলে নিয়ে দোতলায় উঠল। মৃন্ময় ঠিক আছে তো? এটা ভেবে তার মনটা আনচান করে উঠল। সে ভাবল খোঁজ নিতে গেলে মৃন্ময় বিরক্ত হবে। থাক, আর খোঁজ নেব না। সে চায়ের কাপটা নিয়ে নিজেদের ঘরে গিয়ে খাটের ওপর বসল। সে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে ভাবল, আমি মৃন্ময়ের বৌদি, দিদির মতো। ও আমার চেয়ে ছোট। ওর উপর অভিমান দেখানো আমার ঠিক হবে না। যাই, চাটা ওকে দিয়ে আসি, আর দেখে আসি ও ঠিক আছে কিনা। আমি ছাড়া এখন দেখবেই বা কে ওকে? মা কাকিমা থেকেও নেই। স্নিগ্ধা চায়ের কাপটা হাতে নিয়ে মৃন্ময়ের ঘরের সামনে গিয়ে দেখল দরজা সামান্য ফাঁক রয়েছে। ভেতরটা অন্ধকার। ঘরের ভেতর থেকে ওক টানার শব্দ হচ্ছে। স্নিগ্ধার বুকটা ছ্যাঁত করে উঠল। তার হাত থেকে চায়ের কাপটা মেঝেতে পড়ে গেল। সে তাড়াতাড়ি ঘরের লাইট জ্বালালো। হালকা আলো জ্বলল। মৃন্ময় খাটের ওপর শুয়ে আছে। সে বলল, কিছু বলবে বৌদি? তুমি বমি করছিলে ভাই? মৃন্ময় উঠে বসে বলল, কই না তো। আমি স্পষ্ট অকটানা শব্দ শুনলাম তো। তুমি ভুল শুনেছ বৌদি, অন্য কিছু শব্দ শুনেছ। স্নিগ্ধা আলমারির উপরে থাকা পুতুলটার দিকে তাকালো। ভয়ঙ্কর দৃষ্টিতে সে চেয়ে রয়েছে। স্নিগ্ধা ভাবল, এই শয়তান পুতুলটা তাহলে অক টেনে আমার ভয় ধরিয়ে দিয়েছে। মৃন্ময় খাট থেকে নামতে নামতে বলল, আমি মেঝেটা পরিষ্কার করছি, তুমি যাও। না ভাই, আমি থাকতে তুমি কেন পরিষ্কার করবে? তুমি শুয়ে থাকো, আমি ন্যাকড়া এনে পরিষ্কার করে মুছে দেব। এই বলে স্নিগ্ধা ন্যাকড়া আনতে নিচের তলায় গেল। একটুখানি পরে সে এসে দেখল মেঝেটা পরিষ্কার, কিচ্ছু নেই মেঝেতে। সে এখন আর অবাক হলো না। সে বুঝতে পারল এই শয়তান পুতুলটাই মেঝেটা পরিষ্কার করেছে। মৃন্ময় সুস্থ আছে দেখে স্নিগ্ধার ভালো লাগলো। সে ঘরে এসে খাটের ওপর বসল। দেখল বেশ কয়েকটা মিসড কল। স্নিগ্ধা কল ব্যাক করলে অনির্বাণ ফোনটা ধরে বলল, কেমন আছো তোমরা স্নিগ্ধা? ভালো আছি। সরি দাদা, আমি ফোনের কাছে ছিলাম না, তাই আপনার কলটা ধরতে পারিনি। ও, কোথায় গিয়েছিলে? এই মৃন্ময়ের ঘরে। তন্ময় ঠিক আছে তো? একরকম আছে, এখনো বাড়ি ফেরেনি। আপনারা ভালো আছেন? না, মনটা খুব খারাপ। কেন দাদা? আমার 6টা পায়রা কোথায় চলে গেছে। স্নিগ্ধা পায়রার কথা শুনে চমকে উঠল। স্নিগ্ধার মনে পড়ল 6টা পায়রা ছায়ামূর্তির হাতে ছিল। রক্তচোষা পেতনিটা 4টে পায়রার রক্ত খেয়ে 2টো পায়রা বারান্দার দিকে কাউকে দিয়েছিল। সেও হয়তো পায়রা দুটির রক্ত খেয়েছিল। স্নিগ্ধার মনে প্রশ্ন জাগল, এই পায়রাগুলি কি অনির্বাণদার পায়রা? অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, হ্যালো, শুনতে পাচ্ছ? স্নিগ্ধা বলল, পায়রাগুলো ভালো করে খুঁজেছেন দাদা? ওদের খোঁজার দরকার হয় না, ওরা ছাদে বা বাড়ির আশেপাশেই থাকে। সন্ধ্যের আগেই সব চলে আসে। তাও খুঁজেছি, ওরা আমার বড় যত্নের ছিল। স্নিগ্ধা করুণ গলায় বলল, ও, এমনও তো হতে পারে আপনার পায়রাগুলো একটু দূরে গিয়ে অন্য পায়রার সাথে রয়েছে, পরে ফিরে আসবে। ফিরে আসলেই তো ভালো। পায়রাগুলোর জন্য মনটা একদম ভালো লাগছে না। আচ্ছা, তোমাদের বাড়ির ভূত পেত্নীরা আছে না গেছে?
স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আছে। এত কাজ থাকে যে তোমাদের খবরটাও ঠিকঠাক মতো নেওয়া হয় না। আমার কথা তো তোমরা শুনলে না, কলকাতায় ফিরেও গেলে না, আবার আমাদের বাড়িতেও এলে না। যখন একটা বিপদ ঘটবে তখন টের পাবে। স্নিগ্ধা রক্তচোষা পেতনির পায়রার রক্ত খাওয়ার কথাটা অনির্বাণকে বলতে শুরু করলো। জানেন দাদা, গতকাল রাতে হঠাৎ জোর বাতাস এলো। স্নিগ্ধার নাকে মুখে কিছু যেন ঢুকে গেল। সে কাশতে শুরু করলো। জোর বাতাস বন্ধ হলো। অনির্বাণ বলল, কি হলো, কাশছো কেন? ঠান্ডা লেগেছে কি? স্নিগ্ধা কোনো মতে বলল, না। অনির্বাণের উদ্বেগের সাথে ফোনটা ধরে রয়েছে। স্নিগ্ধার কাশি একটু কমল। অনির্বাণ বলল, কাশি কমেছে কি? হ্যাঁ দাদা, বাতাসের সাথে নাকে মুখে কিছু গিয়েছিল। ও, রাতের কথা কি যেন বলছিলে? ও হ্যাঁ, রাতে স্নিগ্ধার আবার কাশি শুরু হলো। কাশতে কাশতে তার দম বন্ধ হয়ে আসছে। অপর প্রান্তে অনির্বাণ চিন্তিত হয়ে পড়ল। সে বলল, জল খাও স্নিগ্ধা। জলের বোতল টেবিলের ওপর রয়েছে। স্নিগ্ধা জলের বোতলটা হাতে নিয়ে তার থেকে ঢক ঢক করে কিছুটা জল খেলো। কাশি কমল। জানালা বন্ধ। হঠাৎ এমন বাতাস আসার কারণ স্নিগ্ধা বুঝতে পারল না। সে বলল, দাদা আছি, কাশি কমেছে? হ্যাঁ, ভেতর ভেতর ঠান্ডা লেগেছে। ঠিক আছে, বাইরে বেরিও না। ঠিক আছে। কল্পনাদি কেমন আছে? ওর শরীরটা ভালো নেই। কেন দাদা, কি হয়েছে? শরীরটা দুর্বল, কিছু খেলেই বমি করছে। বদহজম হয়েছে কি? ও সব কিছু না। স্নিগ্ধার মনে হলো খুশির খবর হতে পারে। সে বলল, আপনি কি বাড়িতে? এই তো বাড়িতে ঢুকছি। দিদিকে একটু দেবেন ফোনটা? একটু ধরো, দিচ্ছি। আগামীকাল আপনাদের বাড়িতে যাব দাদা। ঠিক আছে, এসো। পিসিমা কেমন আছেন? আছে মোটামুটি, এ বয়সে মানুষ যেমন থাকে। অনির্বাণ কিছুক্ষণ পরে ফোনটি কল্পনার কাছে দিল। কল্পনা অপর প্রান্ত থেকে বলল, কে? আমি স্নিগ্ধা দিদি। ও, কেমন আছো বোন? আমার কথা ছাড়ো, আগে বলো তুমি কি মা হতে যাচ্ছ? কল্পনা চুপ করে রইল। হ্যালো দিদি, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, বলো। সত্যি বললাম কি? কল্পনা করুণ সুরে বলল, হ্যাঁ। এত বড় একটা আনন্দের খবর আর তুমি চুপ করে রয়েছ? তা কি করব? আমি হলে আনন্দে নাচতাম, গাইতাম, আরও কত কি করতাম। পাগলি বোন আমার, শরীরটা ভালো নেই, কথা বলতে পারছি না, রাখছি ফোনটা। এই বলে কল্পনা ফোনটা কেটে দিল। কল্পনার গলাটা শুনে স্নিগ্ধার খারাপ লাগলো। স্নিগ্ধা ভাবছে, কল্পনাদি নিশ্চয়ই ভীষণ অসুস্থ, সেজন্যই খুশি হওয়ার পরিবর্তে তাকে এত দুঃখী লাগলো। কাল একবার গিয়ে কল্পনাদিকে দেখে আসব। ওর যা শাশুড়ি, হয়তো সারাদিন খাটায়, মুখ দিয়ে তো বিষ ঝরে। আমার একদিন ওনাকে দেখেই বৃৎশ্রদ্ধা ধরে গেছে, আর কল্পনাদি তো তার সাথেই সারাক্ষণ এক বাড়িতে আছে। স্নিগ্ধা রাতের খাবার বানানোর জন্য রান্নাঘরে এলো। সে দেখলো রাতের সব খাবার কণিকা তৈরি করে রেখেছে। হরিকাকা যে বড় রুই মাছটা পুকুর থেকে ধরেছিল, সেই রুই মাছের কালিয়াও রান্না করেছে। কণিকাকে বারণ করা সত্ত্বেও সে রান্না করছে, এই জন্য স্নিগ্ধার খুব খারাপ লাগলো। কখন যে কণিকা রান্না করে সেটা কখনোই সে দেখতে পায় না। স্নিগ্ধা বুঝতে পারছে
ও মেয়ে বারণ করলেও শুনবে না, কিন্তু তারও তো বাড়ির মানুষগুলোকে কিছু রেঁধে খাওয়াতে ইচ্ছা করে। অবশ্য এখন রান্নার নাম শুনলেই স্নিগ্ধা আগুন ধরার ভয় পাচ্ছে। কিন্তু কণিকার কোনো ক্ষতি হলে তার তো খুবই খারাপ লাগবে। সে নিজের ক্ষতির চেয়ে কণিকার ক্ষতির চিন্তা বেশি করছে। স্নিগ্ধা উপরে নিজের ঘরে চলে গেল। তন্ময় বাড়ি ফিরল। তার মনটা বড্ড খারাপ। স্নিগ্ধা বুঝতে পারছে তন্ময় মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে। সে বলল, মন খারাপ করো না, বাবা কাকু শীঘ্রই আসবে, আর তারা এলে সব ঠিক হয়ে যাবে। তন্ময় কিছু না বলে বাথরুমে গেল। সে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এলো। তারা নিচের তলায় নামলো। তন্ময় বলল, আমি মায়ের কাছ থেকে আসছি, তুমি থালায় ভাত বাড়ো। স্নিগ্ধা খাবার ঘরে ঢুকলো, আর তন্ময় মায়ের ঘরের দরজার বাইরে দাঁড়ালো। তারপর দরজায় টোকা মারল। অরুণা দেবী দরজাটা খুললেন। তার সারা গায়ে কম্বল জড়ানো, মুখটা শুধু বের করা রয়েছে। ঘরে হালকা আলো জ্বলছে। অরুণা দেবী শুয়ে পড়লেন। তন্ময় তার পাশে বসে কাঁদতে লাগলো। অরুণা দেবী কিছুক্ষণ পর করুণ সুরে বললেন, কাঁদিস নে বাবা, শান্ত হ, ধৈর্য ধর। পাশের ঘর থেকে তন্দ্রা দেবী এসে দাঁড়ালেন। তিনি বললেন, পাগল ছেলে বাচ্চাদের মতো কাঁদছে দেখো, শোন, চোখ কান খোলা। কথাটা তিনি শেষ করতে পারলেন না। তার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। তিনি সুরসুর করে নিজের ঘরে চলে গেলেন। তন্ময় মাকে বলল, তুমি খেয়েছো মা? হ্যাঁ বাবা, যা তুই খেয়ে নে। অরুণা দেবীর গলার করুণ আওয়াজ তন্ময়কে আরও দুর্বল করে দিল। শুয়ে পড়ো মা, আমি খেতে যাচ্ছি। এই বলে তন্ময় মায়ের ঘর থেকে বেরিয়ে এসে খাওয়ার ঘরে ঢুকল। স্নিগ্ধা আর তন্ময় খেতে বসেছে। দুজনেরই মন খারাপ। কারোর মুখে কোনো কথা নেই। তারা চুপচাপ খাচ্ছে। হরিপদ একটা খালি জলের বোতল হাতে নিয়ে খাওয়ার ঘরে ঢুকল। তন্ময় বলল, তুমি খেয়েছো হরি কাকা? হ্যাঁ বাবা, খেয়েছি। স্নিগ্ধা বলল, রুই মাছের কালিয়া খেয়েছো? হরিপদ বলল, না। স্নিগ্ধা জানে কণিকার রান্না করা খাবার হরি কাকা খায় না। তবুও সে বলল, কেন খাওনি? কণিকা রুই মাছের কালিয়াটা যা বানিয়েছে না, খেতে দারুণ হয়েছে। হরিপদ চুপ করে রইল। তন্ময় বলল, হরি কাকা, তুমি তো মাঝে মাঝে কাঠের আড়তে যাও। আমাদের ব্যবসাগুলো সম্পর্কে তোমার কিছু ধারণা আছে? কারা কারা বাবা কাকুর সাথে ওঠা বসা করে, আমাদের ব্যবসাগুলোর সাথে যারা যুক্ত আছে, তাদের মধ্যে কাউকে তুমি চেনো? এই সব লোকগুলোর মধ্যে কাউকে কি তোমার সন্দেহ হয়? মানে আমাদের ক্ষতি করছে এমন কেউ? হরিপদ বলল, না তো। কেন বাবা? স্নিগ্ধা মনে মনে বলল, হরি কাকাই লোকগুলোর সাথে মিলে সব লুটছে, আর তুমি হরি কাকাকেই জিজ্ঞাসা করছো এসব কথা? তন্ময় বলল, আমরা পথে বসতে চলেছি হরি কাকা। হরিপদর মুখটা অন্ধকার হয়ে গেল। তাকে চিন্তিত দেখাচ্ছে। অত ভেবো না বড় খোকা, তোমার বাবা কাকু এলে সব ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস তাড়াতাড়ি ওরা আসবে। এই বলে হরিপদ বোতলে জল ভরে নিয়ে চলে গেল। স্নিগ্ধা আর তন্ময় খেয়ে দোতলায় গেল। তন্ময় শুয়ে পড়েছে, তার মাথাটা ধরেছে। স্নিগ্ধা তার পাশে শুয়ে কম্বলটা গলা অবধি টেনে নিল। তারপর ডান হাতটা তন্ময়ের বুকের ওপর রেখে বলল,
কাল আমায় অনির্বাণ দাদাদের বাড়িতে নিয়ে যাবে? পরে একদিন যাব। কল্পনাদির শরীরটা খারাপ, দেখতে যাব, নিয়ে যেও না গো। কেন, কি হয়েছে? কল্পনাদি মা হতে যাচ্ছে, কিছুই খেতে পারছে না, সারাক্ষণ বমি করছে। ঠিক আছে, সকালে তাহলে তোমাকে ওদের বাড়িতে দিয়ে আমি কাজে বেরোবো। ঠিক আছে। এই বলে স্নিগ্ধা তন্ময়কে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। গভীর রাতে স্নিগ্ধার ঘুম ভাঙল। সে চোখ মেলল। সে বুঝতে পারছে কেউ তার মাথার কাছে ঘোরাফেরা করছে। সে উঠে বসল। একটা ছায়ামূর্তি ঘরময় হেঁটে বেড়াচ্ছে। স্নিগ্ধা অন্ধকারেও ছায়ামূর্তিটাকে দেখতে পাচ্ছে। স্নিগ্ধা মনে সাহস এনে বলল, কারা কোথায় বন্দি আছে প্লিজ বলো আমায়। ছায়ামূর্তিটা দরজার কাছে গিয়ে উধাও হলো। স্নিগ্ধাও খাট থেকে নেমে ধীরে ধীরে নেমে দরজার কাছে এলো। সে ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। এবার সে সিঁড়ির কাছে গেল। সে দেখল ছায়ামূর্তিটা সিঁড়ি বেয়ে নিচের তলায় নেমে যাচ্ছে। স্নিগ্ধাও সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। বিক্রম ভিলা অন্ধকারে ডুবে আছে। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। ছায়ামূর্তিটা বারান্দায় এলো। স্নিগ্ধা তার কিছুটা পিছনে রয়েছে। বারান্দার গেটটা আপনা আপনি খুলে গেল। ছায়ামূর্তিটা বারান্দার বাইরে সিঁড়ির শেষ ধাপে নেমে দাঁড়ালো। স্নিগ্ধা বারান্দার গেটের কাছে দাঁড়িয়ে রইল। ছায়ামূর্তিটা তার হাত সবে একটু তুলতে গেল, ঘরের ভেতরে রকি প্রচণ্ড জোরে ঘেউ ঘেউ করে উঠল। ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল। বারান্দার গেট আগের মতো বন্ধ হয়ে গেল। রকির ডাকও থেমে গেল। হলঘরের আলোটা জ্বলে উঠল। স্নিগ্ধা ভয় পেয়ে কাঁপতে লাগলো। সে ভাবল, নিশ্চয়ই হরিকাকা ঘুম থেকে উঠে গেছে। হরিকাকা আমায় দেখতে পেলেই সন্দেহ করবে। স্নিগ্ধা বারান্দার দরজা দিয়ে হলঘরে উঁকি মেরে দেখল হরিকাকা নেই। সে হয়তো বাথরুমে ঢুকেছে। স্নিগ্ধা তাড়াতাড়ি হলঘরে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। সে ঘরে গিয়ে মাথার কাছ থেকে টর্চটা নিয়ে দেওয়াল ঘড়িতে দেখল 3টে বাজে। স্নিগ্ধার খুব শীত করছে। সে ভাবল আরেকটু শুয়ে নি, একটু পরে উঠে বেরোবো। সে সবে খাটে উঠেছে, এমন সময় একটা প্রচণ্ড শব্দ হলো। বাড়ি ঘরের সব কিছু যেন নড়ছে, এক্ষুনি সব ভেঙে পড়বে। সে ভাবল ভূমিকম্প হচ্ছে। সে তন্ময়কে ঠেলা মেরে বলল, ওঠো, ভূমিকম্প হচ্ছে। তন্ময় কোনো সাড়া না দিয়ে পাশ ফিরে শুয়ে থাকলো। এবার স্নিগ্ধা শুনতে পাচ্ছে প্রচণ্ড কান্নার আওয়াজ। সেই আওয়াজে আকাশ বাতাস তোলপাড় হচ্ছে। স্নিগ্ধা প্রচণ্ড ভয় পাচ্ছে। সে তন্ময়কে ঠেলা মারতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারল এসব ভৌতিক ঘটনা। আওয়াজটা কোন দিক দিয়ে আসছে সেটা বোঝার জন্য সে কান খাড়া করল। নিচের তলা থেকে কান্নার আওয়াজটা বেশি আসছে। সে ভাবল, মা কাকিমা রকির কিছু হয়নি তো? রক্তচোষা পেতনিটা কারোর ক্ষতি করলো না তো? তার বুকটা কাঁপছে। স্নিগ্ধা ব্যস্ত হয়ে টর্চটা নিয়ে আস্তে আস্তে আবার নিচের তলায় নামছে। সিঁড়ির কয়েকটা ধাপ নামলে টর্চের আলোটা আপনা থেকেই নিভে গেল। সে অন্ধকারে সিঁড়ি বেয়ে নিচে নামল। নিচের কোথাও আলো নেই। হরিকাকা হয়তো বাথরুম করে আবার শুয়ে পড়েছে। কান্নার আওয়াজটা মা কাকিমা কণিকার ঘরের দিক থেকে আসছে। সে মা কাকিমার ঘরের দিকে যাচ্ছে।
অনেক ছায়ামূর্তি তার পাশ দিয়ে হাঁটছে। কেউ লাফিয়ে পড়ছে, কেউ তার গলা ধরতে যাচ্ছে। সে লক্ষ্য করল কেউ তাকে স্পর্শ করতে পারছে না। সে মনে সাহস নিয়ে এগিয়ে গেল অরুণাদেবীর ঘরের দরজায়। স্নিগ্ধা দরজায় টোকা দেওয়ার আগেই অরুণাদেবী দরজা খুলে ঘর থেকে বেরোলেন। তার ঘর থেকে তার কান্নার আওয়াজটা আর বেরোচ্ছে না, কিন্তু কণিকা বা কাকিমার ঘর থেকে করুণ কান্নার শব্দ বের হয়েই আসছে। অরুণাদেবীর মুখে গভীর বিষাদের ছাপ। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটক করছে। স্নিগ্ধা তার চোখ দুটো দেখে ভয় পেয়ে গেল। স্নিগ্ধার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে শাড়ির আঁচলে চোখ মুছে বলল, কি হয়েছে মা, কাঁদছো কেন? নিমিষের মধ্যেই অরুণাদেবীর মুখের ভাষা বদলে গেল। তিনি চোখ পাকিয়ে বললেন, আমার দরজার সামনে পেতনির মতো দাঁড়িয়ে আছো কেন? আমাদের বাড়িতে প্রথম দিন এলে তোমাকে বরণ করে নিয়েছিলাম, ভালো ব্যবহারও করেছি, তাই বলে মাথায় উঠে গেছো তাই না? এ বাড়ির একটা নিয়ম নীতি আছে, ঘরের বউ রাত বেরাতে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, তোমার কি লাজ লজ্জা নেই? তোমার জ্বালায় তো ঠিক মতো চলতে ফিরতেও পারি না। কথাগুলো শেষ করে অরুণাদেবী আবার ঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। স্নিগ্ধা শাশুড়ি মার কথা শুনে হাঁ হয়ে গেল। তার দু চোখ বেয়ে নোনা জলের ধারা নামছে। কথাগুলো যেন তিনি বলছেন না, অন্য কেউ বলছে। নইলে বিষাদ মাখা মুখখানা দিয়ে হঠাৎ এমন কথা বেরোলো কেন? তিনি হয়তো জ্বালায় পড়ে কথাগুলো বলছেন। প্রচণ্ড হাসির রোল উঠল। কণিকার তন্দ্রাদেবীর ঘরের কান্নার আওয়াজ সেই হাসিতে চাপা পড়ে গেল। হাসিতে আকাশ বাতাস কম্পিত হচ্ছে। স্নিগ্ধার কান দুটো জ্বালা করছে। তার হাত থেকে টর্চটা পড়ে গেল। সে দু হাত কানে চেপে ধরে উপরে গিয়ে বারান্দায় বসল। চারিদিক শান্ত হলো, কোনো আওয়াজ আর হচ্ছে না। তার কানটায় তালা ধরে গেছে। স্নিগ্ধা ভাবতে লাগলো, শাশুড়ি মা তো ঘর থেকে বেরোনি না, তাহলে তিনি জানলেন কি করে আমি এখান সেখান ঘুরে বেড়াই? নিশ্চয়ই হরিকাকা বলেছে, কিন্তু আমি তো হরিকাকাকে লুকিয়েই বেরোই। তাছাড়া মা, কাকিমা, কণিকা এদের সাথে তো কখনো হরিকাকাকে কথা বলতেই দেখিনি। এদের কথা কখনো হরিকাকাও বলে না। জানি না এদের সাথে হরিকাকার কি হয়েছে। এত চিৎকার চেঁচামেচির আওয়াজ কি হরিকাকা পায় না, নাকি পেয়েও চুপ করে থাকে? ভূত পেতনিরা কি তাকে ভয় দেখায় না? সে কি রক্তচোষা পেতনি বা অন্য কোনো ভূত পেতনির ভয়ই পায় না? স্নিগ্ধা এবার উঠে দাঁড়ালো। সে ঘরে গিয়ে মোবাইলের আলোয় দেওয়াল ঘড়িতে দেখল 3:45 বাজে। সে জঙ্গলের ভেতরে পোড়ো বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সে কোমরে একটা ছুরি গুঁজে নিল। সে ভাবল, কিঙ্করকে কি পোড়ো বাড়িতে যেতে বলবো? পরক্ষণেই ভাবল, থাক, আমি একাই যাই। স্নিগ্ধা মোবাইলটা হাতে নিয়ে দোতলা থেকে নেমে নিচের তলার বারান্দায় এলো। পুরো বাড়িটা অন্ধকার। বারান্দার গেটটা খোলা রয়েছে। সে ভাবল, পুরো বাড়িটা অন্ধকার, হরিকাকা মনে হয় ওঠেনি, তাহলে গেট খুলল কে? যে খোলে খুলুক গে, ভেবে সে মোবাইলটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সামনের গেটে রতন এখনো পাহারা দিচ্ছে। এই একজন মানুষ বটে, বেচারা গরিব মানুষ বলে ভূত পেতনির ভয়কে তোয়াক্কা না করে নির্লসভাবে সারা রাত পাহারা দেয়, এখনও দিয়ে যাচ্ছে। মানুষটার জন্য স্নিগ্ধার মায়া হলো। স্নিগ্ধাকে দেখেই রতন দরজা খুলে দিয়ে হাসল। স্নিগ্ধাও হালকা হেসে রাস্তা দিয়ে এগোচ্ছে। রতন তাকে কিছু জিজ্ঞাসা করল না। এমনিতে অন্ধকার,
তার উপর কুয়াশা, ভালো করে কিছুই নজরে আসছে না। স্নিগ্ধা মাঝে মাঝে বাধ্য হয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে পথ এগোচ্ছে। কিছুটা গিয়ে জঙ্গলে সে নেমে পড়ল। চারিদিকে কুয়াশায় ঢাকা। সে মোবাইলের আলোতে গাছে ইটের দাগ দেখে এগোচ্ছে। সে কিছুটা যাওয়ার পর 25 ফুট মতো দূরে আবছা দেখতে পেল হরিকাকা আর সেই লম্বা কোট পরা লোকটা মুখোমুখি হয়ে নিজেদের মধ্যে কিছু বলা বলি করছে। সে তাড়াতাড়ি মোবাইলের আলো নিভিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। পাতার খসখস আওয়াজ হলো। হরিপদ আর লম্বা কোট পরা লোকটা দুজনেই তাকালো। হরিপদ চারিদিকে টর্চ মেরে কার চলার শব্দ হলো সেটা দেখার চেষ্টা করছে। স্নিগ্ধার বুকটা ঢিপ ঢিপ করছে। সে ভাবল, দেখে ফেলেনি তো ওরা। হরিপদ আর লম্বা কোট পরা লোকটা দু একটা কথা বলল। তারপর লম্বা কোট পরা লোকটা সোজা চলে যাচ্ছে আর হরিপদ ফিরে আসছে। হরিপদ ওখান থেকে কিছুটা গেলেই স্নিগ্ধা লম্বা কোট পরা লোকটার পিছন নেবে বলে ভাবল। সে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেল। কুয়াশার ভেতরে লোকটা হারিয়ে গেল। স্নিগ্ধা তাকে দেখতে পাচ্ছে না। সে মোবাইলের আলো জ্বেলে দেখছে। কুয়াশার মধ্যে মোবাইলের আলো বেশি দূর যাচ্ছে না। স্নিগ্ধা লম্বা কোট পরা লোকটাকে খুঁজে পেল না। তার মন খারাপ হলো। সে এদিক ওদিক দেখে আবার গাছে ইটের দাগ দেখে এগোতে লাগলো। গাছে পাখি ডাকছে, ভোর হয়ে আসছে। কিছুক্ষণ পরে স্নিগ্ধার মনে হলো তার পিছন পিছন কেউ আসছে। সে পিছন ফিরল। সব কিছু আবছা দেখা যাচ্ছে। সে কাউকে দেখতে পেল না। সে আবার চলতে শুরু করলো। আবার মনে হলো কেউ হাঁটছে। সে আবার পিছন ফিরল। কেউ একজন তার পিছন পিছন আসছে। সে মোবাইলের আলো ফেলে দেখল আপাত মস্তক ঢাকা একজন লোক তার দিকে এগিয়ে আসছে। সে এবার অন্য দিক দিয়ে সরে যাচ্ছে। লোকটিও সরে এসে তাকে অনুসরণ করছে। স্নিগ্ধার এবার ভয় করছে। সে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কুয়াশার জঙ্গলের জন্য তাড়াতাড়ি পথ চলতেও তার অসুবিধা হচ্ছে। সে মাঝে মাঝে পিছন ফিরে দেখছে লোকটা তার পিছন পিছন আসছে কিনা। সে জোরে হাঁটতে গিয়ে জঙ্গলে পা লেগে পড়ে গেল। লোকটা তার দিকে দৌড়ে আসছে। স্নিগ্ধা তার কোমর থেকে ছুরি বের করে হাতে ধরল। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের 61 থেকে 64 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে।